আমরা আমাদের আলোচনায় আজকে শিশু আইন 2013 এই শিশু আইন নিয়ে আমরা আলোচনা করব। শিশু আইনটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয়, কারণ বিভিন্ন সময় দেখা যায় যে পরীক্ষাতে শিশু আইনের প্রশ্ন চলেই আসে। যাই হোক, বিদ্যুৎ নাই, তারপরেও আমরা আলোচনা শুরু করি, কারণ বিদ্যুৎ কখন আসে বলা যায় না। শিশু আইন 2013 আসলে 1974 সালে শিশু আইন তৈরি করা হয়েছিল। এই শিশু আইন প্রথম তৈরি হয়েছিল 1974 সালে। এই 74 সনের পরে এই শিশু আইনটা 2013 সালে শিশু আইনটাকে সংশোধনী হিসেবে আনা হলো, শিশু আইন 2013। যাই হোক, এখানে অনেকগুলো উদাহরণ দেওয়া আছে। এখানে শিশু বলতে যে বিষয়টাকে বোঝানো হয়েছে, আমরা যদি দেখি যে অন্যান্য যে সকল আহ, উদাহরণ আছে আমাদের এখানে, সবচেয়ে প্রয়োজন হলো শিশু আইন 2013-র 4 ধারা। শিশু বলতে কাকে বোঝানো হয়েছে, অর্থাৎ আমি সেদিন একটা কথা বলেছিলাম যে নারী ও শিশু নির্যাতন দমন আইনে শিশু বলতে বলা হয়েছে 16 বছরের নিম্নে প্রত্যেক ব্যক্তি শিশু। আর শিশু আইন 2013-তে বলা হয়েছে 18 বছরের নিম্নে প্রত্যেক ব্যক্তি শিশু। তাহলে এখানে শিশু বলতে কি বোঝানো হয়েছে? এখানে বলা হয়েছে শিশু আইন 2013 অনুযায়ী শিশু বলতে ওই ব্যক্তিটাকে বোঝানো হয়েছে যে ব্যক্তিটার বয়স 18 বছরের নিচে, অর্থাৎ ছেলে হোক বা মেয়ে হোক, সে যাই হোক না কেন। এই শিশু আইন 2013-র 4 ধারায় বলা হয়েছে যে শিশু বলতে ওই ব্যক্তিকে বোঝানো হয় যার বয়সটা এই শিশু আইন 2013 অনুযায়ী 18 বছরের নিচে। প্রত্যেক ব্যক্তিকে শিশু হিসেবে গণ্য করা হয়েছে। যাই হোক, এখানে একটা বিষয় বলা আছে প্রবেশন কর্মকর্তা। আমরা যদি 5 ধারায় দেখি, তাহলে সেখানে প্রবেশন কর্মকর্তার কথা বলা হয়েছে। শিশু আইন 2013-র 5 ধারাতে বলা আছে প্রবেশন কর্মকর্তা। আসলে প্রবেশন কর্মকর্তা বলতে কি বোঝেন একটা বিষয়, আর একটা হলো যদি কোনো স্থানে প্রবেশন কর্মকর্তা না থাকে, সেখানে আহ কে এই দায়িত্বটা পালন করবেন। অর্থাৎ এই শিশু আইন 2013-র 5 ধারায় বলা হয়েছে এই আইনের অধীন দায়িত্ব পালনের জন্য সরকার প্রত্যেক জেলা, উপজেলা, মেট্রোপলিটন এলাকায় এক বা একাধিক প্রবেশন কর্মকর্তা নিয়োগ করতে পারবেন। অর্থাৎ সরকার এই 5 ধারায় বলেছে এক বা একাধিক প্রবেশন কর্মকর্তা নিয়োগ করতে পারবেন। অর্থাৎ এই 5-এর 1-এ বলা আছে যে জেলাতে থাকতে পারবে, উপজেলায় কিংবা মেট্রোপলিটন এলাকার জন্য এক বা একাধিক প্রবেশন কর্মকর্তা থাকবে। আর 2-এ বলেছে যে এই আইন কার্যকরী হইবার পূর্বে বিদ্যমান অন্য কোনো আইনের অধীন কোনো ব্যক্তিকে প্রবেশন কর্মকর্তা হিসেবে নিয়োগ করা হলে তিনি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আইনের অধীন প্রবেশন কর্মকর্তা হিসেবে এমন ভাবে দায়িত্ব পালন করবেন যে তিনি উপধারা 1-এর অধীন নিয়োগপ্রাপ্ত হয়েছেন। অর্থাৎ এই যে 1 ধারায় যেটা হয়েছে, 2 এটা বলছে। তা আমাদের প্রয়োজন কোনটা? আমাদের এখানে প্রয়োজনটা হলো এমসিকিউ এর ক্ষেত্রে এটা খুবই প্রয়োজন। 5-এর 1 এবং 5-এর 3। যেমন আমাদের এমসিকিউ তে প্রায় সময় আসে যে কোনো এলাকায় প্রবেশন কর্মকর্তা নিয়োগ না করা পর্যন্ত প্রবেশন কর্মকর্তার দায়িত্ব কে পালন করতে পারেন, এটা লিখিত প্রশ্ন চলে আসছিল। যে সেখানে এই 5-এর 3-এ বলা আছে যে কোনো এলাকায় প্রবেশন কর্মকর্তা নিয়োগ না করা পর্যন্ত অধিদপ্তর এবং উহা নিয়ন্ত্রণাধীন বিভিন্ন জেলা ও উপজেলায় কর্মরত সমাজসেবা কর্মকর্তা বা সমমানের অন্য কোনো কর্মকর্তাকে প্রবেশন কর্মকর্তার দায়িত্ব অর্পণ করতে পারবেন। তার মানে এই এখানে যে কথাটি বলা হয়েছে যে যদি কোনো স্থানে প্রবেশন কর্মকর্তা নিয়োগ দেওয়া না হয়, সেক্ষেত্রে সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা বা বা সমমানের কোনো কর্মকর্তাকে প্রবেশন কর্মকর্তা হিসেবে নিয়োগ করা যেতে পারে। অর্থাৎ এখন এখানে যে বিষয়টা হলো যে যে স্থানে প্রবেশন কর্মকর্তা নাই, সে স্থানে কোন ব্যক্তি প্রবেশন কর্মকর্তার দায়িত্ব পালন করবেন, এটা এমসিকিউতে আসছিল এবং লিখিত পরীক্ষাতে আসছিল। তোমরা কি জানো এটা যে এমসিকিউ এবং লিখিত পরীক্ষা আসছিল? এটা যে এসেছিল জানো তোমরা? এমসিকিউ স্যার স্যার দুই আসছিল হাজার স্যার। বাইশ আসছিল স্যার। হ্যাঁ, হ্যাঁ, 2022 সালে স্যার এমসিকিউ আসছিল স্যার এটা। লিখিত পরীক্ষাতেও আসছিল এই প্রশ্নটা। তোমাদের হয়তো মনে নাই, এটা লিখিত পরীক্ষাতেও আসছিল, কাদের জন্য আসছিল
যে যে স্থানে প্রবেশন কর্মকর্তা নিয়োগ করা হয় নাই সে স্থানে এই প্রবেশন কর্মকর্তার দায়িত্ব কে পালন করবেন, বা সমাজসেবা অধিদপ্তরের অর্থাৎ সমাজসেবা উপজেলা সমাজসেবা অফিসার কখন প্রবেশন কর্মকর্তার দায়িত্ব পালন করতে পারেন, এটা আমরা জানি আসছি। যাই হোক, 6 বলছে প্রবেশন কর্মকর্তার দায়িত্ব এবং কর্তব্য, অর্থাৎ প্রবেশন কর্মকর্তার দায়িত্ব এবং কর্তব্য কি, এটা আমাদের প্রয়োজন নাই, কিন্তু আমাদের প্রয়োজন 4 ধারা, 5 ধারাটা আমাদের প্রয়োজন, 6 ধারাটা আমাদের প্রয়োজন নাই। অর্থাৎ পরীক্ষার্থী যেহেতু আমাদের এত বড় এটার প্রয়োজন নাই, আমাদের প্রয়োজন হলো এই প্রবেশন কর্মকর্তা বলতে কি বুঝেন, কোন ব্যক্তিকে প্রবেশন কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া যাবে, যে স্থানে প্রবেশন কর্মকর্তা নেই সেখানে কোন পদের কর্মকর্তা প্রবেশন কর্মকর্তা দায়িত্ব পালন করতে পারবেন, এটা আমরা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আরেকটা বিষয় হলো যে আহ এখানে আরেকটা বিষয় আমরা দেখি সেখানে যে প্রবেশন কর্মকর্তা কোন কোন স্থানে নিয়োগ করা যেতে পারে, এটা আমাদের জন্য প্রয়োজন। যাই হোক, এরপরে আমরা যে বিষয়টা চলে আসবো সেটি হলো এই শিশু আইন 2013-র 13 ধারাতে আমরা চলে আসবো। শিশু বিষয়ক ডেস্ক বলতে কি বুঝেন, কাকে বলা হয়েছে আওলাদ, শিশু বিষয়ক ডেস্ক বলতে কি বুঝেন? শিশু বিষয়ক ডেস্ক বলতে কি বুঝেন? স্যার, হ্যাঁ, শিশু বিষয়ক ডেস্ক মানে হেল্প ডেস্ক শিশু আইনের 13 ধারা বলা হয় স্যার। কি বললা, কি বুঝলা, কি ঘোড়ার ডিম বললা, আমি বুঝলাম না। শিশু বিষয়ক ডেস্ক শিশু আইনের 13 ধারায় বলা প্রশ্ন হয়েছে। হয়েছিল যে ডানপন্থী কারা, যারা ডান দিকে যায় ডানপন্থী, বাম দিকে গেলে বামপন্থী, এই পড়াশোনা করে তো পাশ করা যাবে না ভাই। কি হেল্প ডেস্ক এখানে, এখানে তো স্পষ্ট করে বলা আছে স্বরাষ্ট্র যে মন্ত্রণালয় শিশু স্বরাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয় ডেস্ক বলতে কি বুঝেন, এখানে বলা আছে একটা অর্থ আছে, তুমি কি উত্তরটা দিলা? এখানে স্যার শিশু আইনের 13 ধারায় উল্লেখ আছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রত্যেক থানা সাব ইন্সপেক্টর এর নিশ্চয় এমন কোন একজন কর্মকর্তা নিয়োগ করতে শিশু বিষয়ক হিসেবে। আরে আরে শিশু বিষয়ক কর্মকর্তা নিয়োগের ক্ষেত্রে, শিশু বিষয়ক কর্মকর্তা নিয়োগের ক্ষেত্রে কোন পদের কর্মকর্তাকে অগ্রাধিকার দেওয়ার জন্য সুপারিশ করা হয়েছে বা নির্দেশনা আছে? শিশু আইনের 13 ধারা উল্লেখ করা করা আছে স্যার। কোন থানায় যদি মহিলা সাব ইন্সপেক্টর থাকে স্যার, সেক্ষেত্রে স্যার মহিলা সাব ইন্সপেক্টর সাব অগ্রাধিকার দেওয়া হয়। ইন্সপেক্টর কোনো শব্দ আছে? সাব ইন্সপেক্টর মানে নারী ইন্সপেক্টর স্যার। বিষয়টা হলো এখানে বলতে হবে যে যে স্থানে নারী সাব ইন্সপেক্টর আছে সে থানায় শিশু বিষয়ক কর্মকর্তা নির্বাচনের ক্ষেত্রে নারী সাব ইন্সপেক্টরকে অগ্রাধিকার দিতে হবে, এটাই কথাটা এখানে বলা হয়েছে। আসলে পড়াশোনা করার মতো তোমাদের মন মানসিকতা কিরকম তাই রেনাইরে করলে তো আর হবে না, এগুলো বুঝতে হবে। আর এখানে যে কথাটা বলা হয়েছে শিশু বিষয়ক ডেস্ক, বলছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের, অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতায় প্রত্যেক থানায় সাব ইন্সপেক্টর পদের নিম্নে নহে এরকম একজন কর্মকর্তাকে দায়িত্ব পালন করা হবে, যিনি কিনা এই শিশু বিষয়ক কর্মকর্তার দায়িত্ব পালন করবেন। তবে একটা কথা বলা আছে যে যেখানে মহিলা সাব ইন্সপেক্টর কথা, এখানে নারী সাব ইন্সপেক্টর কর্মরত থাকলে সেখানে ডেস্ক প্রদানের ক্ষেত্রে তাকে অগ্রাধিকার দিতে হবে। আচ্ছা, শিশু বিষয়ক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আহ, শিশু বিষয়ক দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তা হিসেবে অবহিত হবেন, অর্থাৎ শিশু বিষয়ক ডেস্কের যে কর্মকর্তা দায়িত্বে থাকবেন তিনি শিশু বিষয়ক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন। তাহলে প্রশ্ন যদি আসে যে শিশু আইন 2013 অনুযায়ী, শিশু আইন 2013 অনুযায়ী কোন পদের কর্মকর্তাকে শিশু বিষয়ক কর্মকর্তা নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দিতে হবে, তাহলে আমরা বলবো যে শিশু আইন 2013-র 13 ধারায় উল্লেখ করা আছে যে শিশু বিষয়ক কর্মকর্তা নিয়োগের ক্ষেত্রে যে স্থানে নারী সাব ইন্সপেক্টর আছে, যে থানায় কর্মরত আছেন, এই শিশু বিষয়ক কর্মকর্তা নির্বাচনের ক্ষেত্রে নারী সাব ইন্সপেক্টরকে অগ্রাধিকার দিতে হবে, বিষয়টা এখানে উল্লেখ করা আছে। যাই হোক, 14 ধারায় বলা আছে শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তার দায়িত্ব এবং কর্তব্য, জিনিস দুইটা এখানে বুঝতে হবে। শিশু বিষয়ক কর্মকর্তার দায়িত্ব এবং কর্তব্য, এখানে কি দায়িত্ব করা আছে, এখানে টোটালটার দায়িত্ব। আর আমরা যদি এখন 44-এ যাই,
সেখানে একটা কথা বলা হয়েছে যে আহ, গ্রেপ্তারকৃত ব্যক্তির প্রতি শিশু বিষয়ক কর্মকর্তার দায়িত্ব এবং কর্তব্য 45 এখানে বিষয়গুলো বলা আছে, আমরা সেখানে পড়ে যাচ্ছি। আমরা 14 ধারা যে বক্তব্যটা সেখানে বলা আছে শিশু বিষয়ক ডেস্ক অর্থাৎ থানায় কর্মরত শিশু বিষয়ক ডেস্কের দায়িত্বপ্রাপ্ত সাব ইন্সপেক্টরের কর্তব্য কি, বা শিশু বিষয়ক কর্মকর্তার দায়িত্ব এবং কর্তব্য আলোচনা করুন। এর 14 ধারায় বলা আছে যে শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তার দায়িত্ব নিম্নে আলোচনা করা হবে। যেমন শিশু বিষয়ক মামলার পৃথক নথি এবং রেজিস্টার সংরক্ষণ করা। আসলে অনেকে হয়তো মনে করবে যে এটা তদন্তকারী কর্মকর্তার দায়িত্ব, কিন্তু তা নয়। অর্থাৎ এখানে বলা হয়েছে যে শিশু বিষয়ক মামলার জন্য পৃথক নথি এবং তার জন্য রেজিস্টার সংরক্ষণ করবেন। কোন শিশু থানায় আসিলে বা শিশুকে থানায় আনয়ন করা হলে তিনি প্রবেশন কর্মকর্তাকে জানাবেন। শিশুর মাতা পিতা এবং তাদের উভয়ের অবর্তমানে শিশুর তত্ত্বাবধানকারী অভিভাবক, আইনানুগভাবে বৈধ অভিভাবক ক্ষেত্রমত তাদের পরিবারের যে সদস্য আছে তাদেরকে অবহিত করবেন এবং আদালতে হাজির করিবার তারিখটাও অবগত করবেন। তার মানে শিশু বিষয়ক কর্মকর্তার প্রথম দায়িত্ব এখানে বলা হয়েছে যে তার দায়িত্ব হবে শিশুদের জন্য আলাদা একটা রেজিস্টার মেনটেন করা। এরপরে বলা আছে যে শিশু থানায় আনয়ন করা হলে প্রবেশন কর্মকর্তাকে অবহিত করা, এই শিশুটার পিতা মাতা অভিভাবক তার যে পরিবারের লোক তাকে অবহিত করা, কবে তাকে আদালতে প্রেরণ করা হচ্ছে সেটা অবহিত করা এবং তাৎক্ষণিকভাবে মানসিক পরিষেবা দান করা, প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা, প্রয়োজনে ক্লিনিক বা হাসপাতালে প্রেরণ করা, শিশুর মৌলিক চাহিদা পূরণ করিবার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা, সঠিকভাবে শিশুর বয়স নির্ধারণ করা হইতেছে কিনা এবং নির্ধারণ করিবার ক্ষেত্রে শিশুর জন্য নিবন্ধন সনদ এতৎ সংশ্লিষ্ট বিশ্বাসযোগ্য দলিল পর্যালোচনা করা হচ্ছে কিনা তা লক্ষ্য রাখা। অর্থাৎ ইনি করবেন না, অন্যরা এটা এইগুলা কাজ করতেছে কিনা। কেননা অন্য জায়গায় বলা আছে শিশুর বয়স প্রমাণের ক্ষেত্রে কোন কোন দলিলগুলো তাকে দেখতে হবে বা শিশুর কোন কোন দলিলগুলো গ্রহণযোগ্য, সেখানেই কথাগুলো বলা আছে। কিন্তু এখানে শিশু বিষয়ক কর্মকর্তা দেখবেন যে শিশুর বয়স প্রমাণের ক্ষেত্রে যে ব্যক্তি তদন্তকারী কর্মকর্তা তিনি এগুলো মানছেন কিনা বা গ্রেপ্তারকারী কর্মকর্তা এগুলো মানছেন কিনা, এটা কে নিশ্চিত করবেন? শিশু বিষয়ক কর্মকর্তা। প্রবেশন কর্মকর্তার সাথে যৌথভাবে শিশুর বিরুদ্ধে আনীত অভিযোগের বিষয়ে তিনি আলোচনা করবেন। যদি জামিনের কোনো সুযোগ থাকে তাহলে জামিনের ব্যবস্থা করবেন। বিকল্প পন্থা বা অন্য কোনো কারণে জামিনে মুক্তি প্রদান করা সম্ভব না হলে এই শিশুকে নিরাপদ স্থানে প্রেরণের ব্যবস্থা নেবেন। প্রতি মাসে শিশুদের মামলার সকল তথ্য প্রতিবেদন আকারে থানা হতে নির্ধারিত ছকে পুলিশ কর্মকর্তার নিকট এবং পুলিশ সুপার এর কার্যালয়ের মাধ্যমে পুলিশ হেডকোয়ার্টার্সে প্রেরণ করতে হবে এবং জেলা ক্ষেত্রমত জেলা আইন সহায়তা প্রদান কমিটির নিকট প্রেরণ করতে হবে। তার মানে এখানে যে কথাটি বলা হয়েছে যে এই দায়িত্বটা কার? শিশু বিষয়ক কর্মকর্তার দায়িত্ব এবং কর্তব্য। এখানে উল্লেখ করা হয়েছে টোটাল তার দায়িত্ব এবং কর্মকর্তার তার টোটাল দায়িত্ব এবং কর্তব্য, সে কি কি দায়িত্বগুলো পালন করবে এই সম্পর্কে আলোচনা করা হয়েছে এই আইনের 13 ধারার মধ্যে, 14 ধারার মধ্যে বিস্তারিত উল্লেখ করা আছে 14 ধারায়। তাহলে এই শিশু বিষয়ক কর্মকর্তার দায়িত্ব এবং কর্তব্য এই সম্পর্কে তোমাদের কোনো মন্তব্য আছে কি? কালাচান, স্যার। কি তুমি তো মেলা দিন পরে আসলা। আর রামলা আসলাম স্যার। আচ্ছা যাক, কারো কিছু বলার আছে তোমাদের এই সম্পর্কে? না স্যার। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ আসসালাম। কি দিয়ে স্যার? সমস্যা নেই, তোমরা গরিব হয়ে গেছে তো ওই জন্য ওই না মাসে। না না স্যার, বিভিন্ন জায়গায় স্যার ফলে চলতেছে স্যার, ইনশাআল্লাহ কালকে তো স্যার রেগুলার ক্লাসে ঢুকবো স্যার। পড়তেছি স্যার, নিজে নিজে পড়তেছি কি ঢুকবো স্যার। আগামী কালকে ঢুকবো স্যার। কোনো সমস্যা নেই। কালকে আছি স্যার, কালকে ঢুকবো। আচ্ছা, কারো কিছু বলার আছে এটা নিয়ে? না স্যার। এই শিশু বিষয়ক কর্মকর্তা দায়িত্ব বা কর্তব্য 15 ধারার প্রশ্নটা কি হতে পারে? এখানে একটা প্রশ্ন আমরা বলি যে আহ শিশু বিষয়ক কর্মকর্তা প্রতি মাসে শিশুদের সম্পর্কে রিপোর্ট কোথায় প্রেরণ করবেন? সেখানে বলা হয়েছে পুলিশ সুপারের কাছে পাঠাবেন,
পুলিশ সুপার কোথায় পাঠাবেন? পুলিশ হেডকোয়ার্টার্সে প্রেরণ করবেন। আচ্ছা, 15 ধারা যে বক্তব্যটা পুলিশ রিপোর্ট বা অনুসন্ধান প্রতিবেদন বা তদন্ত প্রতিবেদন পৃথকভাবে প্রস্তুত এবং আমলে গ্রহণ বলছে। ফৌজদারি কার্যবিধি আপাতত বলবৎ অন্য কোনো আইনে যাহাই কিছু থাকুক না কেন, কোনো অপরাধ সংগঠনে প্রাপ্তবয়স্ক ব্যক্তি ও শিশু জড়িত থাকলে পুলিশ রিপোর্ট জিআর মামলার ক্ষেত্রে বা ক্ষেত্রমত অনুসন্ধান প্রতিবেদন সিআর মামলার ক্ষেত্রে তদন্ত প্রতিবেদন প্রাপ্ত ব্যক্তি বা শিশুর জন্য আলাদা আলাদা করে প্রস্তুত করতে হবে। যদি কখনো প্রশ্ন আসে যে প্রাপ্ত বয়স্কের সাথে কোনো শিশু গ্রেপ্তার হলে, ফৌজদারি অপরাধে প্রাপ্ত বয়স্কের সাথে কোনো শিশু গ্রেপ্তার হলে তদন্তকারী কর্মকর্তার করণীয় কি, এখানে তদন্তকারী কর্মকর্তার যে বক্তব্যটা বলা আছে, তদন্তকারী কর্মকর্তা পৃথক প্রতিবেদন আদালতে দাখিল করবে। ফৌজদারি কার্যবিধি আপাতত বলবৎ অন্য কোনো আইনে যাহাই কিছু থাকুক না কেন, প্রাপ্তবয়স্ক ব্যক্তি বা শিশু কর্তৃক একত্রে সংগঠিত কোনো অপরাধ আমলে গ্রহণের ক্ষেত্রে তাদের পৃথক পৃথক আমলে গ্রহণ করিতে হইবে। অপরাধ আমলে অর্থাৎ চার্জশিট দাখিলের ক্ষেত্রে তাদেরকে আলাদাভাবে দাখিল করতে হবে, অর্থাৎ অপরাধ আমলে, অর্থাৎ অপরাধ আমলে আনলেই তো চার্জশিট দিতে হবে। সেটা বলা হয়েছে কোনটা, এখানে যে কথাটি বলা হয়েছে যে এখানে তাদের ক্ষেত্রে, শিশুদের ক্ষেত্রে কিন্তু দোষী পত্র দাখিল করতে হবে, জানো তো। এই তদন্ত প্রতিবেদনটা কি চার্জশিট? বলা হয়েছে যে শিশু, আর এটা আদালতকে বর্তমানে বলা হয়েছে যে আদালত যখন শিশুদের সাথে কোনো প্রাপ্তবয়স্ক ব্যক্তির বিচার কার্য পরিচালনা করবেন, সেক্ষেত্রে আদালতের কথা বলা হয়েছে যে আদালত শিশুদের জন্য আলাদা প্রতিবেদন তৈরি করবেন, অর্থাৎ অপরাধটা আমলে আলাদা নেবেন এবং প্রাপ্ত বয়স্কদের জন্য আলাদা নেবেন। অর্থাৎ যদি কখনো প্রশ্ন আসে যে ক নামক ব্যক্তি তার 10 বছরের বা 12 বছরের শিশুকে নিয়ে ঢাকা থেকে বরিশাল যাওয়ার পথে অমুক চেকপোস্টের সামনে পুলিশ কর্তৃক আটক হন, পুলিশ তার দেহ তল্লাশি করে এবং তার সন্তানের দেহ তল্লাশি করে এত বোতল ফেন্সিডিল উদ্ধার করেন, এ ধরনের মামলার ক্ষেত্রে আপনি একজন তদন্তকারী কর্মকর্তা, আপনার দায়িত্ব কি? তদন্তকারী কর্মকর্তার দায়িত্ব হবে তাদের জন্য পৃথক কি তদন্ত প্রতিবেদন দাখিল করা, অর্থাৎ তদন্ত প্রতিবেদনটা এখানে বলা হয়েছে, চার্জশিটের কথা বলা হয়েছে, অনুসন্ধানের কথা বলা হয়েছে এখানে। আচ্ছা, তাহলে আমরা যেটা দেখলাম যে শিশুদের ক্ষেত্রে এই 15 ধারায় বলা হয়েছে আলাদা পুলিশ রিপোর্ট দাখিল করতে হবে বা প্রতিবেদন আলাদা দিতে হবে। আচ্ছা, আর একটা কথা বলা হয়েছে যে আদালত যদি বিচার করতে চান সেক্ষেত্রে, তার মানে আমাদের বেশি গুরুত্বপূর্ণ আমরা যেটা দেখলাম 4 ধারা 5 ধারা, এবং আমরা যেটা দেখলাম আর কি, এই শিশু আইনের 4 ধারা অর্থাৎ শিশু বলতে কাকে বোঝানো হয়েছে, 5 ধারায় হলো প্রবেশন কর্মকর্তার দায়িত্ব এবং কর্তব্য, 13 ধারায় বলা আছে শিশু বিষয়ক ডেস্ক বলতে কি বোঝেন, 14 ধারায় বলা হয়েছে যে পুলিশের মানে অর্থাৎ শিশু বিষয়ক কর্মকর্তার দায়িত্ব এবং কর্তব্য কি, আর 15 ধারায় বলা হয়েছে যে শিশুকে গ্রেপ্তার করা হয়েছে তদন্তকারী কর্মকর্তার করণীয়। 15 ক, কোন অপরাধ আমলে গ্রহণ করিবার পর মামলাটি বিচারের জন্য, আচ্ছা এটা না, আমাদের প্রয়োজন নাই এখানে আমরা। আচ্ছা, এই প্রশ্নটা পরীক্ষায় আসছিল যে সেটা হলো যে শিশুর বয়স নির্ধারণের ক্ষেত্রে প্রাসঙ্গিক তারিখ, অর্থাৎ শিশু আইন 2013, এই শিশু আইন 2013 অনুযায়ী শিশুর বয়স নির্ধারণের ক্ষেত্রে কোন তারিখটি প্রযোজ্য হবে, অর্থাৎ ফৌজদারি অপরাধে যে শিশুটা গ্রেপ্তার হয়েছে, এই শিশুর যেদিন গ্রেপ্তার হয়েছে সেদিন থেকে তার বয়সটা নির্ধারণ করা হবে যে আসলে প্রকৃতপক্ষে সে শিশু কিনা। অর্থাৎ এই 20 ধারায় বলা আছে যে আপাতত বলবৎ অন্য কোনো আইনে যাহাই কিছু থাকুক না কেন, বলা আছে যে শিশুর বয়স নির্ধারণের ক্ষেত্রে অপরাধ সংগঠনের তারিখ থেকেই শিশুর বয়স গণনা করতে হবে বা নির্ধারণ করতে হবে। তাহলে শিশুর বয়স নির্ধারণের ক্ষেত্রে 20 ধারা যে বিষয়টা বলেছে, কিন্তু এখানে দেখা যায় অনেকে আবার ওই বাল্য বিবাহ নিরোধনের 12 ধারায় চলে যায়, কি তাই না করে আইনুল? স্যার অনেকেই এই শিশুর বয়স নির্ধারণের ক্ষেত্রে প্রাসঙ্গিক তারিখ কোনটি সেটা চলে যায় 12 ধারায়, অনেকে যায় গেছে কিন্তু আমি দেখছি পরীক্ষায়। কি জসিমউদ্দিন? জি স্যার যায়। 12 ধারা তো বলা হয়েছে শিশুর বয়স প্রমাণের হ্যাঁ, কি ওটা কি আমরা দালিলিক যাই, সাক্ষ্য। ওখানে বলা হয়েছে যে কে বিবাহের যোগ্য আর বিবাহের যোগ্য না, ওখানে শিশুর বয়সের কথা বলা হয়নি।
কে বিয়ে করার কার বয়স হয়েছে কার হয়নি? কে বাবা? স্যার সাউন্ড আসতেছে না স্যার। এখানে যে বিষয়টা ক্যামেরা মাইক বন্ধ ছিল, এখানে যে বিষয়টা বলছি, এটা পরীক্ষার খাতায় আমরা যেটা দেখেছি সেটা হলো যে শিশুর বয়স নির্ধারণের ক্ষেত্রে প্রাসঙ্গিক তারিখ কোনটি। যারা না বোঝে তারা কিন্তু ওই বাল্য বিবাহ নিরোধনের 12 ধারা দিয়ে দিছে। বুঝতে পারছো? এখানে কিন্তু ওই কথা বলেনি। আচ্ছা, তাহলে এখানে বলা হয়েছে যে অপরাধ যেদিন সংগঠিত হয়েছে, এই অপরাধ সংগঠিতের দিন থেকে তার বয়সটা গুনতে হবে, তার বয়স আসলে শিশুর মধ্যে পড়ে কিনা। বুঝতে পারছো? তো যে বিষয়টা দেখছি সেটা হলো যে এই তারিখ এটা ভুল করে। যাই হোক, তাহলে আমরা দেখবো। আচ্ছা, বয়স অনুমান। এখানে অনুমানের ক্ষেত্রে যে বিষয়টা বলা আছে, সাক্ষ্য প্রমাণ আদালতের বিষয়, এখানে অনেক ক্ষেত্রে রেজিস্টার পত্র উপস্থাপন করার কথা বলা হয়েছে। আমরা মামলা দায়ের মামলা দায়ের বা পরিচালনার ক্ষেত্রে এই আইনের বিধানাবলী সঠিকভাবে অনুসরণের বিষয় সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা প্রদর্শনগত দায়িত্ব অসাবধানতা ইত্যাদি। আচ্ছা, এখানে যে কথাটা বলা আছে যে শিশু বিষয়ক কোনো কর্মকর্তা শিশুর প্রতি যদি দায়িত্ব সঠিকভাবে পালন না করেন, সেক্ষেত্রে তার শাস্তির বিধান আছে কি? কোন ধারায় আছে? শিশু আইনের 22 উপধারা আছে। হ্যাঁ, হ্যাঁ, শিশু আইনের 22-5 উপধারা। 22-5 বলা আছে। আচ্ছা, গট। আচ্ছা, এখানে আর অন্য কিছু এভাবে নাই। শিশুদের গোপনীয়তা। আচ্ছা, 5 হেফাজতে রাখা, সংঘাতে। আচ্ছা, শিশু আইন 2013 অনুযায়ী শিশুদের জামিনের ক্ষেত্রে অনুসরণীয় পদ্ধতি কি? এখানে বলা আছে জামিনের ক্ষেত্রে জামানত প্রদান করতে পারবেন অভিভাবক। আচ্ছা, যাক, বিবেচ্য বিষয় বিচার। শিশু আইন 2013 অনুযায়ী একজন শিশুকে কোন ধরনের শাস্তি প্রদান করা আইনসঙ্গত নয়? তো এখানে 33 ধারার বিষয়টি বলা আছে, শিশুর উপর নির্দিষ্ট দণ্ড প্রদানের আরো বাধা নিষেধ। বলা হয়েছে অন্য কোনো আইনে যাহাই কিছু থাকুক না কেন, কোন শিশুকে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড বা মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা যাবে না। তবে শর্ত থাকে যে এরূপ কোন মারাত্মক ধরনের অপরাধ সংগঠন করতে দেখা গেলে সেই জন্য এই শিশুকে সর্বোচ্চ কি দণ্ড প্রদান করা যেতে পারে? একজন শিশুর প্রতি যদি একটি অপরাধ এমন ভাবে প্রমাণিত হয় যে শিশুটিকে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া প্রয়োজন, কিন্তু আইনে যেহেতু বলেছে শিশুটিকে এরকম দণ্ড প্রদান করা যাবে না, সেক্ষেত্রে সর্বোচ্চ কত বছরের শাস্তি প্রদান করতে পারবেন? সর্বোচ্চ 10 বছর পর্যন্ত পারবে। কত ধারা বলা আছে? শিশু আইনের 34 ধারা বলা আছে। 34 ধারায় বলা আছে। আচ্ছা, আর 33 ধারা এখানে যে কথাটা বলা, তবে শর্ত থাকে যে যখন এইরূপ কোনো মারাত্মক ধরনের অপরাধ সংগঠন করতে দেখা যায়, সেজন্য এই আইনের অধীন প্রদানযোগ্য কোনো আটকাদেশ আদালতের মধ্যে পর্যাপ্ত নহে, অথবা আদালত যদি এই মর্মে সন্তুষ্ট হন যে শিশুটি এত বেশি অবাধ্য বা দুষ্ট ভ্রষ্ট চরিত্রের, তা আগে কোনো প্রত্যায়িত প্রতিষ্ঠানে প্রেরণ করা চলে না, এবং অন্যান্য যেসব আইনানুগ পন্থায় মামলাটি সুরাহা হইতে পারে, উহাদের কোনো একটি উহার উপযুক্ত নহে, তাহলে শিশু আদালত শিশুকে কারাদণ্ড প্রদান করিয়া কারাগারে প্রেরণের আদেশ প্রদান করতে পারে। তার মানে সর্বোচ্চ শিশুকে এখানে শাস্তির কথা এখানে বলা হয়েছে। এখানে 34 ধারায় বলা হয়েছে কত বছরের সাজা দেওয়া যাবে, কিন্তু 33-এ বলা হয়েছে একজন শিশুকে কোন ধরনের শাস্তি প্রদান করা যাবে না। বলছে যাবজ্জীবন কারাদণ্ড বা মৃত্যুদণ্ড, এই ধরনের শাস্তি শিশুকে প্রদান করা যাবে না। আচ্ছা, তবে আচ্ছা, আরেকটা বিষয় এখানে আমাদের দেখা প্রয়োজন যে একটা শিশু কতদিন পর্যন্ত কিশোর সংশোধনের প্রতিষ্ঠানে আটক থাকবে? বলছে 18 বছর বয়স পূর্ণ না হওয়া পর্যন্ত। যাও, আচ্ছা, আরেকটা বিষয় বলা আছে যে
কোন শিশুকে কারাদণ্ড প্রদান করা হলে তাকে কারাগারের অবস্থানরত অন্যান্য প্রাপ্তবয়স্ক আসামির সহিত মেলামেশা করতে দেওয়া যাবে না। যদি কখনো প্রশ্ন আসে যে কারাগারে যে শিশুটি আটক আছে তাকে যদি শাস্তি প্রদান করা হয়, সেক্ষেত্রে তাকে প্রাপ্তবয়স্কের সাথে রাখা যাবে না, এই মর্মে উল্লেখ করা আছে কততে, 33-2 বলা আছে। আচ্ছা, এখন শিশুকে কোন ধরনের শাস্তি দেওয়া যাবে? যদি কখনো প্রশ্ন আসে যে যে শিশুটিকে ফৌজদারি অপরাধে গ্রেপ্তার করা হয়েছে তার অপরাধটি গুরুতর প্রকৃতির এবং এর সর্বোচ্চ সাজা হতে পারে যাবজ্জীবন কারাদণ্ড বা মৃত্যুদণ্ড, এই ধরনের মামলার আদেশের ক্ষেত্রে, অর্থাৎ কোনো আদালতে যখন কোনো শিশুর বিরুদ্ধে বিচার কাজ পরিচালিত হয়, আদালত যখন দেখেন যে শিশুর অপরাধের ক্ষেত্রে সে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড পাওয়ার যোগ্য, সেক্ষেত্রে আদালত উক্ত শিশুকে কোন ধরনের দণ্ড প্রদান করতে পারে। 34 ধারায় বলা আছে যে কোনো শিশু মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় কোনো অপরাধে প্রমাণিত হলে শিশু আদালত তাকে অনূর্ধ্ব 10 বছর এবং অর্থাৎ 3 বছরের নিম্নে নয়, 10 বছরের ঊর্ধ্বে নয়, কিন্তু কি হতে হবে, তার এমন অপরাধে দোষী অর্থাৎ তার অপরাধটা, তাহলে এখানে প্রশ্ন তো আরেকটাও হতে পারে যে একজন অপরাধীর অপরাধটি যদি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত প্রমাণিত হয়, সেক্ষেত্রে আদালত এই যাবজ্জীবন কারাদণ্ড বা মৃত্যুদণ্ড প্রদান না করে সংশ্লিষ্ট অপরাধীকে কোন ধরনের শাস্তি প্রদান করতে পারেন, বা সর্বনিম্ন কত সর্বোচ্চ কত। সর্বনিম্ন বলা হয়েছে 3 বছরের নিম্নে নহে, সর্বোচ্চ 10 বছরের ঊর্ধ্বে নয়। তার মানে কোন শিশুর বিরুদ্ধে আনীত অভিযোগের প্রেক্ষিতে যদি শিশুটির আদালতের রায়ে মৃত্যুদণ্ড প্রদানের মতো কোনো সাক্ষ্য প্রমাণ পাওয়া যায়, সেক্ষেত্রে আদালত ওই শিশুটাকে মৃত্যুদণ্ড প্রদান না করে 10 বছর, অর্থাৎ 10 বছর 10 বছর বিনাশ্রম কারাদণ্ড প্রদান করতে পারবেন, এবং যার কোনো অবস্থাতে 3 বছরের নিম্ন হইবে না। আর একটা কথা বলা আছে যে কোন শিশু মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় নয় এমন কোন অপরাধে দোষী প্রমাণিত হলে শিশু আদালত তাকে অনধিক 3 বছরের মেয়াদে আটক আদেশ প্রদান করে শিশু উন্নয়ন কেন্দ্রে তাকে আদেশ দিতে পারবে। এখানে একটা কথা বলা আছে যে যাবজ্জীবন কারাদণ্ড বা মৃত্যুদণ্ড এরকম অপরাধে অভিযুক্ত না থাকলে একজন শিশুকে আদালত কোন ধরনের দণ্ড প্রদান করতে পারেন। সেখানে আদালত বলা হয়েছে আদালত সর্বোচ্চ 3 বছরের শাস্তি দিবেন, সর্বনিম্ন কথাটা এখানে বলা হয়নি, এখানে অনধিক 3 বছর পর্যন্ত আদালত শাস্তি দিয়ে তাকে শিশু ও কিশোর সংশোধন প্রতিষ্ঠানে প্রেরণ করতে পারবেন। শিশু আদালতের আদেশে অথবা আপাতত বলবৎ কোনো আইনে ভিন্নতর যা কিছু থাকুক না কেন, শিশুর আচরণ চারিত্রিক ব্যক্তিত্বের ইতিবাচক উল্লেখযোগ্য পরিবর্তন ঘটলে হত্যা, ধর্ষণ, দস্যুতা, ডাকাতি, মাদক ব্যবসায় ও অন্য কোনো জঘন্য প্রভাবে, আচ্ছা এখানে 18 বছর পূর্ণ হইবার সাথে সাথেই মুক্তি প্রদানের লক্ষ্যে ব্যবস্থা গ্রহণের জন্য 18 বছর পূর্ণ হইবার অন্যান্য 3 বছর 3 মাস পূর্বে, আচ্ছা বুঝতে পারছি, এখানে বলা হয়েছে কোন শিশু যদি এরকম জঘন্য কোনো অপরাধে জড়িত থাকে তাকে মুক্তির 3 মাস পূর্বে অবহিত করতে হবে। হত্যা, ধর্ষণ, ডাকাতি, মাদক অথবা অন্য কোনো গুরুতর মামলা অভিযুক্ত শিশু 18 বছর পূর্ণ হলে মামলাটি আদালত বিচারাধীন থাকিলে উল্লেখিত অপরাধের মামলার আদালতের আদেশ অনুযায়ী আটকাদের শিশুর 18 বছর পূর্ণ হলে শিশু উন্নয়ন কেন্দ্রে বা প্রত্যয়িত প্রতিষ্ঠান কর্তৃপক্ষ শিশু আদালতের অনুমতি গ্রহণ সাপেক্ষে ব্যক্তিকে অনতিবিলম্বে কেন্দ্রীয় বা জেলা কারাগারে, অর্থাৎ এখানে বলা হয়েছে যে শিশুটাকে আটক রাখা হয়েছে, যখনই তার 18 বছর পূর্ণ হবে শাস্তির পরে, তখন বলছে তাকে আর শিশু কিশোর প্রতিষ্ঠানে রাখা যাবে না, তাকে কারাগারে প্রেরণ করতে হবে। তো আমাদের এখানে গুরুত্বপূর্ণ বিষয়টা আমরা যেটা দেখলাম যে শিশুকে কোন ধরনের শাস্তি দেওয়া যাবে না একটা, আর বিষয়টি বলা আছে যে একজন শিশুর কোনো অপরাধ যদি যাবজ্জীবন কারাদণ্ড বা মৃত্যুদণ্ড এরকম কোনো প্রমাণিত হয়, সেক্ষেত্রে শিশুকে কোন ধরনের শাস্তি প্রদান করা যাবে, এই বিষয়ে আমরা একটা দেখলাম। যাই হোক, এখানে কারো কিছু বলার আছে তোমাদের? কি তোমাদের কোনো কিছু বলার আছে এই সম্পর্কে?
স্যার কি আছে? এখানে তো যদি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন এরকমের অপরাধ করলে এই 10 অপরাধ বছর এবং করলে না, অপরাধ করলে না, বিষয়টা হলো এরকম, শিশুটির আদালতে বিচার করতেছেন, বিচারের ক্ষেত্রে আদালত দেখলেন যে শিশুর বিরুদ্ধে যে সকল অভিযোগ পাওয়া গেছে এখানে তার হয় যাবজ্জীবন হবে অথবা মৃত্যুদণ্ড হবে, এখানে কথাটা তদন্তের ক্ষেত্রে না, মামলা যে ধারায় হোক না কেন। বিষয়টা কি বুঝতে পারছো সালে? জি স্যার বুঝতে পারছি। আমি বলতেছিলাম স্যার যে যাবজ্জীবন বা মৃত্যুদণ্ড অপরাধী অপরাধী নয় এরকমের অপরাধ সেক্ষেত্রে করলে শিশুর কি? ক্ষেত্রে বলা হয়েছে তার শাস্তি কোনো অবস্থাতেই 3 বছরের অধিক হইবে না। স্যার এটা জানতে চাইছিলাম, 3 বছরের অধিক হবে না এরকম। অর্থাৎ যে শিশুর বলা আছে যে শিশুর অপরাধটি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ নয়, সেক্ষেত্রে আদালত সংশ্লিষ্ট শিশুকে কোনো অবস্থাতেই 3 বছরের অধিক শাস্তি প্রদান করতে পারবেন না। আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার বুঝতে। কি জসিম কিছু বলার আছে তোমার? জসিম, স্যার হ্যাঁ বলো। হ্যাঁ বলো, কি বলবো বলো। জসিম কিছু বলবা? না স্যার, অন্য আইনে যায় কিছু থাকবে কেন, শিশু ক্ষেত্রে তো শিশু আইনে প্রযোজ্য হবে স্যার। বুঝি না কি হয়েছে। একটা শিশুকে স্যার অপরাধী প্রমাণ করার জন্য শিশু আইনে প্রযোজ্য কোনো আইনে যে থাকুক না কেন, এটাই বলছিলাম স্যার। বিষয় অনুসরণ করতে হবে। আচ্ছা, আমরা এখানে চলে আসি আমাদের জন্য গুরুত্বপূর্ণ 44 ধারা। দেখো, একটা কথা বলি আমরা যে 44 ধারা এখানে যে বিষয়টি বলা আছে যে আহ, কত বছরের শিশুকে কোনো অবস্থাতে গ্রেপ্তার করা যাবে না? 9 বছরে। 9 বছর। হ্যাঁ, 9 বছর এখন 9 বছরের শিশু যদি কোনো কম অপরাধ বয়স। করে থাকে তাহলে গ্রেপ্তার করা যাবে না, তবে তার অপরাধের বিষয়টি সম্পর্কে আদালতকে অবহিত করা যাবে, এতে নাকি? আচ্ছা হ্যাঁ, জি স্যার। কি স্যার। জি স্যার। কিছুই তো বুঝতেছে না, তোমাদের কথা কি মুখে আসে না? জি স্যার, 9 বছর নিচে কোনো শিশু গ্রেপ্তার করা যাবে না। 9 বছরের নিম্নে কোনো আদালত শিশু যদি 9 বছরের নিম্নে কোনো শিশু যদি ফৌজদারি অপরাধে অভিযুক্ত হয় সেক্ষেত্রে কি করবে? এই গ্রেপ্তার করা যাবে নাই তো নাকি? গ্রেপ্তার তো হইতে আছে স্যার, হ্যাঁ, আদালতেও চালানো হচ্ছে। গ্রেপ্তার তো হইতে আছে। কিন্তু হইতে আছে, কিন্তু আইন তো বলে নাই। না স্যার, আইনে আবার নিষেধ করেছে। আবার তিনি তো বলে যে গ্রেপ্তারের পর কি কি করতে হবে, তাহলে গ্রেপ্তার যদি করে না আবার তিনি দিলে গ্রেপ্তার করিয়া কি কি করতে হবে? যাই হোক, আমরা যেটা আলোচনা করতে চাচ্ছি সেটি হলো যে আহ, আপনি একজন সাব ইন্সপেক্টর, ফৌজদারি অপরাধে একজন শিশুকে আপনি গ্রেপ্তার করেছেন, আপনার দায়িত্ব কি? অর্থাৎ ভালো করে বোঝো, ভালো করে তোমাকে বুঝতে হবে। 14 ধারায়, এই আইনের 14 ধারায় বলেছে শিশু বিষয়ক ডেস্কের দায়িত্ব, কর্মকর্তা দায়িত্ব এবং কর্তব্য, তার দায়িত্ব কি। আর 44-এর 3, 4, 5 সেখানে যে কথাটি বলা আছে, তুমি গ্রেপ্তার করেছো, এই শিশুর প্রতি তোমার করণীয় কি, অর্থাৎ যে গ্রেপ্তার করছে তার। আর ওখানে হলো শিশু বিষয়ক কর্মকর্তা, যিনি গ্রেপ্তার করছেন তিনি শিশু বিষয়ক কর্মকর্তা নাও হতে পারেন। বিষয় আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এখানে যে কথাটি বলা আছে যে এখানে এই শিশু বিষয়ক আহ, যে কর্মকর্তার কথা বলা আছে সেটা তো আমরা সবাই জানি যে 14 ধারায় শিশু বিষয়ক কর্মকর্তা কি কি দায়িত্ব পালন করবেন। কিন্তু যিনি গ্রেপ্তার করেছেন তার দায়িত্ব এবং কর্তব্য কি? আপনি একজন সাব ইন্সপেক্টর, 50 বোতল ফেন্সিডিল সহ একটা শিশুকে গ্রেপ্তার করেছেন, আপনার দায়িত্ব কি? স্যার সিজ করবে এটা না, শিশুকে গ্রেপ্তার করার পর গ্রেপ্তারকারী পুলিশ কর্মকর্তা গ্রেপ্তারের কারণ, স্থান, অভিযোগের বিবরণ ইত্যাদি সম্পর্কে তাৎক্ষণিকভাবে আপনার দায়িত্ব হবে। তাহলে আমি কি বলবো যে আমি সাব ইন্সপেক্টর হিসাবে যখনই কোনো শিশুকে গ্রেপ্তার করি না কেন,
তাৎক্ষণিকভাবে শিশুকে গ্রেপ্তারের কারণ, সময় এবং স্থান বিস্তারিত উল্লেখপূর্বক শিশু বিষয়ক কর্মকর্তাকে অবহিত করব এবং প্রাথমিকভাবে তার বয়স নির্ধারণ করে আমি নথিতে লিপিবদ্ধ করব। আচ্ছা, এবং কোনো অবস্থাতেই সে শিশুটাকে হাতকড়া পালন যাবে। যদি কখনো প্রশ্ন আসে যে ক নামক পুলিশ অফিসার খ নামক শিশুকে হাতকড়া পরিয়ে থানায় নিয়ে আসেন, এটা কি লঙ্ঘন? তো পিআরবিতে কিন্তু শিশুর কথা বলা নেই, কোনো মহিলার কথা বলা আছে। শিশুর কথা বলা আছে নাকি সেখানে? আচ্ছা কি আইনুল, হাতকড়া ব্যবহারের ক্ষেত্রে শিশুর কথা কি বলা আছে সেখানে? না স্যার নাই। কিন্তু ওখানে একটা কথা বলা আছে, যাকে সহজে আয়ত্তে আনা যায়, তা শিশুটাকে তো সহজে আয়ত্তে আনা যায়, তাকে হাতকড়া বা রশি পরানোর দরকার নাই। এখানে যে কথাটা বলা আছে যে শিশুকে গ্রেপ্তার করার পর, আচ্ছা হাতকড়া তো লাগানো যাবে না এবং রশিও লাগানো যাবে না। আচ্ছা, এরপরে বলা আছে যে বয়স নির্ধারণের ক্ষেত্রে পুলিশ কর্মকর্তা জন্ম নিবন্ধন সনদ অথবা উক্ত সময়ের অবর্তমান স্কুল সার্টিফিকেট, স্কুলে ভর্তির সময় প্রদত্ত তারিখ, প্রাসঙ্গিক দলিলাদি উপস্থাপন পূর্বক যাচাই বাছাই করে তার বয়স লিপিবদ্ধ করবেন। তবে শর্ত থাকে যে পুলিশ কর্মকর্তার কাছে যদি প্রতীয়মান হয় যে সংশ্লিষ্ট ব্যক্তি একজন শিশু, সম্ভাব্য সকল চেষ্টা করেও দালিলিক প্রমাণ দ্বারা তাহা নিশ্চিত করা যায় না, সেক্ষেত্রে উক্ত ব্যক্তিকে এই আইনের বিধান অনুযায়ী শিশু হিসেবে গণ্য করতে হবে। অর্থাৎ অনেকের তো নাই, যে রাস্তায় ভাবো করে তার তো আর কিভাবে তার বয়স তো নির্ধারণ করবে, স্কুলেও যায় না, জন্ম সার্টিফিকেট কিছুই নাই। তো সেখানে ওই শিশু বিষয়ক কর্মকর্তা যদি তাকে মনে করেন যে শিশু, সেটা হিসেবে গণ্য করতে হবে। অর্থাৎ যে গ্রেপ্তার করছেন, দেখা যায় শিশু বিষয়ক না, এখানে গ্রেপ্তারকারী কর্মকর্তার কথা বলা হয়েছে। আচ্ছা আচ্ছা, সংশ্লিষ্ট থানায় শিশুর জন্য উপযোগী কোনো নিরাপদ স্থান না থাকলে গ্রেপ্তারের পর থেকে আদালতে হাজির না হওয়া পর্যন্ত শিশুকে নিরাপদ স্থানে আটক রাখিবার ব্যবস্থা করতে হবে। তবে শর্ত থাকে যে নিরাপদ স্থানে আটক রাখবার ক্ষেত্রে শিশুকে প্রাপ্ত বয়স্ক বা ইতিমধ্যে দোষী সাব্যস্ত হয়েছে এমন কোন শিশু বা অপরাধী এবং আইনের সংস্পর্শে আসা কোনো শিশুর সাথে রাখা যাবে না। মানে কথাটা হলো যে শিশুকে এখানে আপনি নিয়ে যাবেন, টোটালটা কার দায়িত্ব? টোটাল দায়িত্বটা কার? টোটাল দায়িত্বের কথা বলা হয়েছে এখানে কাকে? যিনি গ্রেপ্তার করেছেন তার। অর্থাৎ একটা শিশুকে ফৌজদারি অপরাধে যখন গ্রেপ্তার করা হয়েছে, এই গ্রেপ্তারের পর তদন্তকারী কর্মকর্তা এখানে, অর্থাৎ গ্রেপ্তারকারী কর্মকর্তা কি কি দায়িত্ব পালন করবেন, এটি আলোচনা করা হয়েছে 44-3 থেকে 5 পর্যন্ত। তো আমরা এখানে ভুল করে ফেলি, আমাদের ভুল হয়ে যায়, ভুলটা যেন সংশোধন না হয়। এখানে বলা হয়েছে তুমি গ্রেপ্তার করেছো, তোমার দায়িত্ব বর্ণনা করো। আর 45-এ বলা আছে যে কোন শিশুকে গ্রেপ্তার করে থানায় আনয়ন করা হলে শিশু বিষয়ক কর্মকর্তার দায়িত্ব কি। আমরা 14 ধারায় যেটা দেখলাম, শিশু বিষয়ক কর্মকর্তার দায়িত্ব এবং কর্তব্য। যদি প্রশ্ন আসে শিশু বিষয়ক কর্মকর্তার দায়িত্ব এবং কর্তব্য আলোচনা করেন শুধুমাত্র, তাহলে বুঝতে হবে 14 ধারার প্রশ্ন। আর যদি প্রশ্ন আসে যে আহ গ্রেপ্তারকৃত শিশুর প্রতি শিশু বিষয়ক কর্মকর্তার করণীয় কি, তাহলে বুঝতে হবে এটা 14 ধারা 45 ধারার প্রশ্ন। অর্থাৎ এখানে যে বিষয়টি বলা আছে যে কোন শিশুকে গ্রেপ্তার করে থানায় আনয়ন করা হলে শিশু বিষয়ক কর্মকর্তা কোন কোন দায়িত্বগুলো পালন করবে, তার মানে গ্রেপ্তার করে নিয়ে আসছে। তাহলে যদি কখনো প্রশ্ন আসে যে গ্রেপ্তারকৃত শিশুর প্রতি শিশু বিষয়ক কর্মকর্তার দায়িত্ব এবং কর্তব্য কি, আর 14 ধারার বক্তব্যটা হলো যে শিশু বিষয়ক কর্মকর্তার দায়িত্ব এবং কর্তব্য আলোচনা করুন। সেখানে কিন্তু গ্রেপ্তারকৃত কথাটা নাই, এখানে গ্রেপ্তারকৃত কথাটা বলা আছে। বিষয়টা বুঝতে পারছো আইনুল, তফাতে ঢুকে? জি স্যার। আমাদের যে ভুলটা হয়, প্রশ্ন আসে 14 ধারার, আমরা দিয়ে রাখি 45 ধারা, প্রশ্ন আসে 45 ধারার, আমরা দিয়ে রাখি 14 ধারার। বিষয়টা কি বোঝা গেছে কি? জসীমউদ্দিন, বুঝি না তোমার কথা, কি বলতে চাচ্ছ? জি স্যার, বুঝতে পারছি স্যার, এটা বলছি স্যার, এর কারণে আটকে দেয় কথা। যাই হোক, আমি আর আজকে আলোচনা করব না, একটু শরীরটা টায়ার্ড আছে। আসছি, আমরা সকালে ক্লাস হবে, সবাই যথাসময়ে চলে আসো।
আমরা কালকে সকালে শিশু বিষয়কে যে শিশুর যে বিষয়গুলো আছে আমরা কালকে সকালে এগুলো আলোচনা করবো। কারো কিছু বলার থাকলে বলতে পারো। কারো কিছু বলার আছে তোমাদের? স্যার, হ্যাঁ বলো। একটা প্রশ্ন বলি স্যার। হ্যাঁ বলো। স্যার, কারাদণ্ডের দণ্ডনীয় অপরাধ সংগঠনের অভিপ্রায়ে কৃতকর্মের ব্যর্থতায় পর্যবেসিত হলে উদ্যোগ গ্রহণকারী আইনের দৃষ্টিতে অপরাধী হবে কিনা? আমি প্রশ্নটা তোমার পুরোপুরি বুঝলাম না, তুমি লিখে পাঠাই দিও। তোমার বক্তব্যটা কি? বক্তব্যটা হলো স্যার যে কারাদণ্ডের দণ্ডনীয় অপরাধ সংগঠনের অভিপ্রায়ে হ্যাঁ, কারাদণ্ডের দণ্ডনীয় অপরাধ সংগঠনের অভিপ্রায় করছে, কিন্তু সংগঠন করতে পারেনি, উদ্যোগ গ্রহণ করেছে। এই উদ্যোগ গ্রহণের আইনের দৃষ্টিতে সে অপরাধী হবে কিনা? এটা আমার সঠিক আসলে জানা নেই। এটা কোন ধারার প্রশ্ন তুমি বলতে চাচ্ছ? এটা কি আমি যেটা প্ররোচনা? বলছি, এটা হ্যাঁ, কি 511 ধারা হবে নাকি স্যার? না, 511 ধারার বক্তব্যটা আলাদা। দেখো, 511 ধারার বক্তব্যটা টোটালি আলাদা। এখানে 511 ধারা হলো যে কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ করিবার উদ্যোগ গ্রহণ বা চেষ্টা করা, অর্থাৎ যেখানে কিনা কোনো অপরাধের চেষ্টার কথা উল্লেখ করা নেই সেখানে 511টা প্রযোজ্য হবে। বুঝতে পারছো? জি স্যার। আমরা দেখি তারপরেও যদি কোনো ব্যক্তি এই বিধি বলে যাবজ্জীবন কারাদণ্ডে কিংবা কারাদণ্ডে দণ্ডনীয় কোনো অপরাধ সংগঠন করিবার কিংবা অনুরূপ কোনো অপরাধ সংগঠন করার চেষ্টা করে এবং অনুরূপ চেষ্টার মাধ্যমে অপরাধ সংগঠিতের উদ্দেশ্যে কোনো কাজ করে, তাহলে এখানে বলা আছে যে চেষ্টা করে এবং অনুরূপ, এখানে কাজটা হতে হবে ভাই, এখানে ব্যর্থ হলে হবে না। এখানে বলা হয়েছে কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধের চেষ্টা করা বা অপরাধটি করার, যদি অপরাধটি সংগঠিত হয় সেক্ষেত্রে কথা বলা হয়েছে। বুঝতে পারছো? জি স্যার। তাহলে দেখো এটা কি এখানে, 116 ধারা হবে স্যার? হ্যাঁ হ্যাঁ, 116 ধারা হবে নাকি স্যার? 116 ধারার ক্ষেত্রে হ্যাঁ এটা হয়তো বা হতে পারে, দেখি একটু ভালো করে। 116-র মধ্যে যে কথাটি বলা আছে আমরা দেখি, কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধের সহায়তা যদি অপসংগঠিত না হয়। হ্যাঁ, এখানে একটা কথা বলা আছে যে খকে মিথ্যা সাক্ষ্য দানের প্ররোচনা দেয়। যদি এই প্ররোচনার ফলে মিথ্যা সাক্ষ্য দান নাও করে তবু এই ধারায় বর্ণিত অপরাধের সংগঠনের দোষী সাব্যস্ত হবে। আচ্ছা, হুম, কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধের সহায়তা যদি অপরাধটি সংগঠিত না হয়, যদি সাহায্যকারী বা প্ররোচনা দানকারী ব্যক্তি কিংবা পরিচিত বা সাহায্যকৃত ব্যক্তি এমন, এখানে হ্যাঁ 116 ধারাটাই হবে এখানে। বুঝতে পারছো? ঠিক আছে স্যার। যাও, তারপরে তুমি এটা লিখে দিও, ওটা না দেখে বলা যাবে না হুট করে একটা প্রশ্ন তারপরে বল। এগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন, এগুলো হুট করে বলে তোমরা ওইটা ধরে উত্তর দিয়ে দিলে পরে দেখা গেল নাম্বার নাই। হ্যাঁ বলো, আর কি বলবা কি? স্যার, হ্যাঁ, বর্ধিত তদন্ত কাকে বলে আর বর্ধিত তদন্ত তদন্ত পদ্ধতি একটু বলো। বর্ধিত তদন্ত পদ্ধতি, হ্যাঁ, জি স্যার, বর্ধিত তাহলে তদন্ত বর্ধিত সংজ্ঞা তদন্ত কাকে এবং বলে? বর্ধিত বর্ধিত তদন্ত সম্পর্কে বর্ধিত কোনো তদন্তের কথা কি বলা আছে সিআরপিসি তে? কথা আইনুল, প্রশ্ন স্যার আছে, দেখলাম না স্যার, স্পেসিফিক বর্ধিত প্রশ্ন তদন্তের কথা আছে বলা কিন্তু নেই স্যার। আইনে বর্ধিত তদন্ত বলতে কোনো শব্দ নাই, সিআরপিসি তে শব্দ নাই। অধিকতর তদন্ত। অধিকতর তদন্তের কথা বলা হয়েছে, এটা হবে না। এখানে পুনরায় তদন্তের কথা বলা হবে। যাই হোক, বর্ধিত তদন্তের কথা আমরা বলি। বর্ধিত তদন্ত হলো যে আদালতে যখন কোনো বিষয় সম্পর্কে পুলিশ রিপোর্ট দাখিল করা হয়, এই সিআরপিসি 173 ধারা অনুযায়ী আদালতে যখন পুলিশ রিপোর্ট দাখিল করা হয়, আদালত এই পুলিশ রিপোর্ট পর্যালোচনা করে আদালত কি করে, আদালত দেখতে পারেন যে এই ঘটনার কিছু অসম্পূর্ণ আছে, এই অসম্পূর্ণ বিষয় নিষ্পত্তির লক্ষ্যে আদালত অধিকতর তদন্ত দিতে পারেন, অথবা আদালতের নিকট, শোনো, আদালতের নিকট যে কথাটি হলো পূর্ণ তদন্ত হয় না বিষয়টা, পূর্ণ তদন্তও কিন্তু বিষয়টা হবে না, পূর্ণ কোনো তদন্ত হবে না।
অর্থাৎ যে আদালতে যে সংক্রান্তে পুলিশ রিপোর্ট দাখিল করা হয়েছে, পুলিশ রিপোর্ট দাখিল করার পর আদালত যদি মনে করেন যে এই তদন্তকারী কর্মকর্তা এই তদন্তটা যথাযথভাবে তদন্ত করেননি, তদন্তে অনেকগুলো ত্রুটি বিচ্যুতি পরিলক্ষিত হচ্ছে এবং দেখা যাচ্ছে যে সে হয়তো কোনো কিছু এড়িয়ে গেছে, তো ওই বিষয়ে যেহেতু অনিষ্পন্ন, অর্থাৎ এজাহারের সাথে যে বিষয়গুলো আছে তিনি এগুলো নিষ্পন্ন করেন নাই, ওই বিষয়গুলো নিষ্পন্ন করার লক্ষ্যে তাকে পুনরায় তদন্ত দিতে পারেন। বুঝতে পারছো? অথবা অধিকতর তদন্ত দিতে পারেন যে এই বিষয়টি সম্পর্কে আপনি পুঙ্খানুপুঙ্খানুরূপে যাচাই করে প্রতিবেদন দিন। আমার কথা বুঝতে পারছো মালিকুল? জি স্যার। স্যার, হ্যাঁ, যখন তদন্তের জন্য আদালত বলবে, সেক্ষেত্রে আমি যখন পাঠাবো সেক্ষেত্রে কি সম্পূর্ণ পুলিশ রিপোর্ট হবে না কিভাবে পাঠাবো? শোনো, একটা সম্পূর্ণ ঘটনায় যখন আদালত চার্জশিট গ্রহণ না করে পুনরায় তদন্তের জন্য নির্দেশ দিবেন, তদন্তকারী কর্মকর্তা পূর্বের ন্যায় তদন্ত করবেন এবং তদন্তকারী কর্মকর্তা তার তদন্তে যেটা প্রমাণিত হবে সেই সংক্রান্তে তিনি পুলিশ রিপোর্ট দাখিল করবেন। আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার, ঠিক আছে। এখন প্রশ্ন হলো, যদি একবার অভিযোগপত্র দাখিল করা হয় পরবর্তীতে কিন্তু ওই মামলায় কেউ ফাইনাল রিপোর্ট দিতে পারবে না, এটা জানো তো আইনুল? জি স্যার, জানি স্যার। আর কিছু জসিম বলার আছে? শোনো, এই অধিকতর তদন্ত, বর্ধিত তদন্ত, এগুলো তোমাদের বেলায় এরকম তোমরা আলোচনা করো না। না করে আমি যে বিষয়টা বলতেছি, তোমাদের বেশিরভাগই আগ্নেয়াস্ত্র ব্যবহার সম্পর্কিত তোমার করণীয় কি, এগুলোই তোমাদের উপরে এবার চলে আসবে। এই যে পুলিশের যে যেগুলো আন্দোলন হলো, এই আন্দোলনে ক্ষতি হবে অনেকেরই, বুঝতে পারছো? উপকার হবে না। কি রাশেদ, কি সিসি নিছো নাকি তুমি?